মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে কেন দেশের প্রধানমন্ত্রীকে দেশবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তা দিতে হলো? কেনই বা উত্তাল হয়ে উঠল সংসদ? আর টানা 5 দিন ধরে সম্পূর্ণ অচল থাকলো? আর ঠিক কোন সত্যের ভিত্তিতে দীর্ঘ 26 দিনের মরণাপণ অনশন ভাঙতে শেষমেশ রাজি হলেন প্রখ্যাত পরিবেশবিদ এবং বিজ্ঞানী সোনম ওয়াংচুক? আর ছাত্রদের দাবি মেনে শেষমেশ কোথায় বৈঠকে রাজি হলো কেন্দ্র? তাহলে কি সরকারের কাছে গুরুত্ব পেল ছাত্র আন্দোলন? আর কেনই বা কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন শাসক দলেরই একজন নেতা? এই সমস্ত বিষয় জানতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। 2026 সালের 20 জুলাই থেকে শুরু হওয়া সংসদের বাদল অধিবেশন আজ পঞ্চম দিনে পদার্পণ করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই 5 দিনে লোকসভা বা রাজ্যসভা কোনো কক্ষেই একটিও সাধারণ সরকারি কাজ বা বিল নিয়ে সুষ্ঠু আলোচনা করা সম্ভব হয়নি। সংসদ ভবনের ভিতরে এবং বাইরে কান পাতলেই এখন শুধু শোনা যাচ্ছে একটাই শব্দ, সেটা হলো নিট। বিরোধী দলগুলো লাগাতার হট্টগোল, স্লোগান এবং ওয়াকাতের জেরে বারবার মুলতবি হয়ে যাচ্ছে উভয় পক্ষের অধিবেশন। বিরোধীদের দাবি অত্যন্ত স্পষ্ট এবং অনব। নিট প্রশ্নপত্র ফাঁস বিতর্কের সম্পূর্ণ দায়ভার গ্রহণ করে অবিলম্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। বিরোধীদের যুক্তি হলো, দেশের লক্ষ লক্ষ মেধাবী ছাত্রছাত্রীর ভবিষ্যতের সাথে যে আপোষ করা হয়েছে তার একটি নৈতিক দায়বদ্ধতা থাকা প্রয়োজন এবং সেই দায়বদ্ধতা স্বীকার না করা পর্যন্ত সংসদে অন্য কোনো বিষয়ে আলোচনা হতে দেওয়া হবে না। লোকসভায় সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা সংশোধনী বিল 2026 পেশ করার কথা থাকলেও এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটির গুরুত্বপূর্ণ রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও সবকিছুই যেন এই প্রতিবাদের ঝড়ে থমকে গেছে। এই অচলাবস্থার প্রেক্ষিতে সরকারের অবস্থানও অনুধাবন করা প্রয়োজন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে সরকার নিট বিতর্ক নিয়ে সংসদে একটি গঠনমূলক এবং বিস্তারিত আলোচনা করতে সম্পূর্ণভাবে প্রস্তুত। তার মতে বিরোধী দলগুলো আসলে আলোচনার ময়দান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং সেই কারণেই তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের মতো এমন কিছু পূর্বশর্ত আরোপ করছে যা পূরণ করা সম্ভব নয়। সরকারের বক্তব্য হলো, একটি গণতান্ত্রিক ব্যবস্থায় যে কোনো সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই হওয়া উচিত। কিন্তু বিরোধীরা সংসদকে স্তব্ধ করে দিয়ে সেই গণতান্ত্রিক পরিসরকেই সংকুচিত করছেন। উভয় পক্ষের এই অনড় অবস্থানের কারণেই মূলত সংসদের এই অচলাবস্থা তৈরি হয়েছে, যা সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তবে সংসদের ভিতরের এই উত্তাপের চেয়েও অনেক বেশি উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লির রাজপথ। ককরোচ জনতা পার্টি বা সিজেপির নেতৃত্বে সারা দেশ জুড়ে আজ শুরু হয়েছে এক বিশাল ছাত্র আন্দোলন। তাদের স্লোগান হলো, প্রতিটি জেলা একদিন একটি দাবি। এই একটি দাবি হলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রশাসনকে বাধ্য হয়ে যন্তর মন্তর এবং মধ্য দিল্লির বিস্তীর্ণ এলাকায় 144 ধারা এবং কড়া নিরাপত্তা বলয় তৈরি করতে হয়েছে। দিল্লি মেট্রোর অন্তত 17টি স্টেশনকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং যান চলাচলে ব্যাপক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এমনকি রাজধানীর বেশ কয়েকটি স্কুল তাদের স্বাভাবিক পঠন পাঠন বন্ধ রেখে হাইব্রিড বা অনলাইন শিক্ষার দিকে ঝুঁকতে বাধ্য হয়েছে। গত 20 জুলাই পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে যে দুর্ভাগ্যজনক সংঘর্ষের ঘটনা ঘটেছিল তার রেশ এখনো কাটেনি। সেই দিনের ঘটনায় বেশ কয়েকজন ছাত্রছাত্রী আহত হন, সেই সঙ্গে পুলিশকর্মীও আহত হয়েছিলেন। এই প্রসঙ্গে সমাজের বিভিন্ন স্তর থেকে এমনকি সরকারের অন্দরমহল থেকেও অত্যন্ত সংবেদনশীল কিছু প্রতিক্রিয়া এসেছে। ভারতীয় জনতা পার্টির নেতা এবং মার্গদর্শক মণ্ডলীর অন্যতম সদস্য দেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী মুরলী মনোহর যোশী একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিবৃতি দিয়েছেন। তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে দিল্লির বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ ছাত্রছাত্রীদের এইভাবে দিল্লির রাস্তায় দিনের পর দিন বসে থাকতে দেখাটা অত্যন্ত পীড়াদায়ক। তিনি প্রশাসনকে মনে করিয়ে দিয়েছেন যে এই ছাত্রছাত্রীদের দাবিগুলি অত্যন্ত বাস্তব এবং যৌক্তিক। তাই এই পরিস্থিতিকে নিছকই একটি আইন শৃঙ্খলা রক্ষার সমস্যা হিসেবে দেখে বল প্রয়োগের মাধ্যমে দমন করা উচিত নয়। বিশেষ করে মহিলা এবং তরুণীদের ওপর যে ধরনের প্রশাসনিক কঠোরতা দেখানো হয়েছে তা নিয়ে তিনি প্রকাশ্যে ক্ষোভ এবং বেদনা ব্যক্ত করেছেন। তার মতে তরুণ প্রজন্মের ওপর এমন বল প্রয়োগ ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার স্বপ্ন থেকে অনেক দূরে সরিয়ে দেবে। বিরোধীরাও রাজপথের এই আন্দোলনকে সর্বতোভাবে সমর্থন জানিয়েছেন। গতকাল কংগ্রেস নেতা রাহুল গান্ধী ছাত্রদের প্রতি সংহতি জানাতে ইন্ডিয়া গেটের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশি বাধার সম্মুখীন হন, যার ফলে পুরো এলাকাটি কার্যত একটি পুলিশি ছাউনিতে পরিণত হয়। পরে তিনি অন্যান্য বিরোধী নেতাদের সঙ্গে নিয়ে মহাত্মা গান্ধীর স্মৃতিস্থলে গিয়ে পৌঁছন এবং সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরকারের কাছে ছাত্রদের দাবি মেনে নেওয়ার আবেদন জানান। অন্যদিকে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি কলমের মাধ্যমে সরকারের নীতির কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে বর্তমান শিক্ষা ব্যবস্থার এই বেহাল দশা সরকারের দীর্ঘদিনের নীতিরই একটি পরিণতি। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা দলনেতা ও সাংসদ ডেরেক ওব্রায়েনও
এক ধাপ এগিয়ে বলেছেন যে এখন আর শুধু একজন মন্ত্রীর পদত্যাগের মধ্যে বিষয়টি সীমাবদ্ধ নেই, খোদ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকেও এর জন্য জবাবদিহি করতে হবে। এই প্রবল বহুমুখী চাপের মুখেই কার্যত একটি বড়সড় কৌশলগত পরিবর্তনের পথে হাঁটতে বাধ্য হয়েছে সরকার। রাজনৈতিক মহলের মতে সরকার খুব ভালো করে বুঝতে পেরেছে যে লক্ষ লক্ষ তরুণের আবেগ এবং ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া এই ক্ষোভকে যদি শুধুমাত্র প্রশাসনিক কঠোরতা দিয়ে দমন করার চেষ্টা করা হয় তবে তা রাজনৈতিকভাবে অত্যন্ত ক্ষতিকর হতে পারে। বিশেষ করে যখন দলের প্রবীণ নেতারাই প্রশাসনের ভূমিকা সমালোচনা করছেন, তখন একটি গণতান্ত্রিক সরকার হিসেবে জনগণের প্রতি দায়বদ্ধতা দেখানোর প্রয়োজন অপরিহার্য হয়ে পড়ে। আর ঠিক সেই কারণেই বৃহস্পতিবার গভীর রাতে যখন গোটা দেশ প্রায় ঘুমে আচ্ছন্ন, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং তার সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। এই ভিডিও বার্তায় তিনি অত্যন্ত সংবেদনশীল ভাষায় দেশের ছাত্র সমাজকে আশ্বস্ত করার চেষ্টা করেন। তিনি প্রতিশ্রুতি দেন যে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে আলোচনার ব্যাপারে। শুধু তাই নয়, আগামী সপ্তাহেই সংসদে একটি নতুন এবং কঠোর বিল আনা হবে, যার অধীনে ফাস্ট ট্র্যাক বা দ্রুত বিচারক আদালতের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস চক্রের সাথে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রীর এই গভীর রাতের বার্তা আসলে সরকারের একটি অত্যন্ত সুচিন্তিত বার্তা, যার মাধ্যমে তারা দেশবাসীকে বোঝাতে চেয়েছেন যে সরকার ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট চিন্তিত এবং তারা দ্রুত সমস্যার সমাধানে তৎপর। সরকারের এই নমনীয়তার আরও একটি বড় প্রমাণ পাওয়া যায় প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের রদবদলের মধ্য দিয়ে। নিট পরীক্ষা পরিচালনকারী সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ নিয়ন্ত্রক উচ্চশিক্ষা বিভাগের সচিব পদ থেকে বিনীত যোশীকে বদলি করা হয়েছে পঞ্চায়েত মন্ত্রকে এবং তার জায়গায় নতুন সচিব হিসেবে নরেশ পাল গঙ্গোয়ারকে নিয়োগ করা হয়েছে। এই রদবদল স্পষ্টতই ইঙ্গিত দেয় যে সরকার প্রশাসনিক স্তরেও গাফিলতির বিষয়টি স্বীকার করে নিয়ে এই ব্যবস্থা শুরু করেছে। এই সামগ্রিক পরিস্থিতির মধ্যে সবথেকে বড় স্বস্তির খবরটি আসে বৃহস্পতিবার মধ্যরাতের ঠিক পরেই, যখন দীর্ঘ 26 দিন ধরে চলা এক কঠোর অনশনের অবসান ঘটে। লাদাখের বিখ্যাত পরিবেশ কর্মী এবং বিজ্ঞানী সোনম ওয়াংচুক তার অনির্দিষ্টকালের অনশন প্রত্যাহার করে নেন। কিন্তু কোন শর্তে তিনি এই সিদ্ধান্ত নিলেন? জানা গিয়েছে বৃহস্পতিবার গভীর রাতে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করতে যান কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং। সেখানে সরকারের পক্ষ থেকে তাকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এবং সুনির্দিষ্ট আশ্বাস দেওয়া হয়েছে। প্রথমত, সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে নিট দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদরত শান্তিপূর্ণ ছাত্রছাত্রীদের উপর আর কোনো রকম পুলিশি ব্যবস্থা নেওয়া হবে না বা তাদের বিরুদ্ধে কোনো নতুন মামলা দায়ের করা হবে না। দ্বিতীয়ত, সরকার আশ্বাস দিয়েছে যে এই দুর্নীতির সাথে জড়িত সমস্ত অভিযোগের পুঙ্খানুপুঙ্খু তদন্ত করা হবে এবং সংসদে এর সম্পূর্ণ জবাবদিহিতা নিশ্চিত করা হবে। তৃতীয়ত, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনার জন্য যে কাঠামোগত সংস্কারের দাবি উঠছে, সরকার তা গুরুত্ব সহকারে বিবেচনা করবে। সরকারের উচ্চপদস্থ মন্ত্রীদের কাছ থেকে সরাসরি এই আশ্বাসগুলো পাওয়ার পরেই সোনম ওয়াংচুক তার অনশন ভাঙতে রাজি হন। তিনি জানিয়েছেন যে সরকারের এই প্রতিশ্রুতিগুলিকে তিনি সম্মান জানাচ্ছেন, তবে সরকার যদি তাদের কথা রাখতে ব্যর্থ হয় তবে আগামী দিনে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করবে। সোনম ওয়াংচুকের এই সিদ্ধান্তকে ককরোচ জনতা পার্টি বা সিজেপি স্বাগত জানালেও তারা স্পষ্ট করে দিয়েছে যে তাদের মূল আন্দোলন এখনই শেষ হচ্ছে না। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তারা এখনও অনড়। তবে সরকার এবং আন্দোলনকারীদের মধ্যে যে বরফ গলতে শুরু করেছে তার প্রমাণ পাওয়া যায় শুক্রবারের একটি নির্ধারিত বৈঠকের মাধ্যমে। সরকার অবশেষে আন্দোলনকারীদের দাবি মেনে নিয়ে একটি নিরপেক্ষ স্থানে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে সিজেপি প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে। সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন যে তারা অত্যন্ত আনন্দিত যে সরকার তাদের কথা শুনতে এবং আলোচনার টেবিলে বসতে রাজি হয়েছে। এই বৈঠকে তারা মূলত 4টি দাবি তুলে ধরবেন: শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থী এবং তাদের পরিবারদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, 20 জুলাইয়ের ঘটনায় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর অবিলম্বে প্রত্যাহার করা এবং পরীক্ষা ব্যবস্থার আমূল সংস্কার। পরিশেষে বলা যায় যে বিগত কয়েকদিনের এই ঘটনাক্রম ভারতীয় গণতন্ত্রের একটি অত্যন্ত শক্তিশালী চিত্র তুলে ধরেছে। একদিকে যেমন আমরা দেখেছি সংসদের অচলাবস্থা এবং রাজপথের তীব্র বিক্ষোভ, অন্যদিকে তেমনি আমরা দেখেছি কিভাবে একটি শক্তিশালী সরকার জনমতের চাপে নিজেদের অবস্থান থেকে সরে এসে আলোচনা পথ প্রশস্ত করেছে। সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রীর আশ্বাস, প্রশাসনিক রদবদল এবং কনস্টিটিউশন ক্লাবে আলোচনার প্রস্তাব প্রমাণ করে যে তারা পরিস্থিতি সামাল দিতে সচেষ্ট। অন্যদিকে সোনম ওয়াংচুকের অনশন প্রত্যাহার এবং সিজেপির আলোচনার টেবিলে বসার সিদ্ধান্ত প্রমাণ করে যে আন্দোলনকারীরা নৈরাজ্য নয়, বরং একটি স্থায়ী এবং সুষ্ঠু সমাধান চান। এখন দেখার বিষয় হলো আগামী সপ্তাহে সংসদে সরকার যে নতুন বিলটি পেশ করতে চলেছে তা ছাত্র সমাজের ক্ষোভ প্রশমিত করতে কতটা সক্ষম হয় এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের যে মূল দাবিটি নিয়ে বিরোধীরা এবং আন্দোলনকারীরা এখনও অনড় রয়েছেন, সরকার সেই রাজনৈতিক এবং নৈতিক সংকট কিভাবে মোকাবেলা করে। আগামী কয়েকটা দিন ভারতের শিক্ষা ব্যবস্থা এবং সংসদীয় রাজনীতির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।